সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আমরা চলে যাচ্ছি মূল খবরে। রাজনীতিতে রাজপথেই সমাধানের পথ খুঁজছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচনী প্রতীক ইস্যুতে দলটির কাছে এটি এখন সমাধানের পথ। এনসিপির নেতারা জানান, কোনো আইনেই শাপলা পেতে তাদের বাধা নেই, যত বাধা নির্বাচন কমিশনের সদিচ্ছা। তাই আদালতে নয়, তারা রাজনৈতিক কর্মসূচির পথে হাঁটবেন। 2024-এর সরকার বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধনের জন্য দলটি শুরু থেকেই শাপলা প্রতীক চেয়ে আসছে। আমরা যে জিনিসটা পেয়েছি, গত সেপ্টেম্বরে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলেও গ্যাজেট আটকে আছে প্রতীক ইস্যুতে। নির্বাচন কমিশনের মতে জাতীয় প্রতীকের অংশ হওয়ায় কোনো দলকে শাপলা দেয়া যাচ্ছে না। একই সঙ্গে এনসিপির আগে আরেক রাজনৈতিক দল নাগরিক ঐক্যও শাপলা প্রতীকের আবেদনকে রাজনৈতিক বাধা হিসেবে বলছেন নির্বাচন কমিশন। প্রতীক নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাথে আলোচনা করে এনসিপি। পরে নাগরিক ঐক্যের আহ্বায়ক তার ফেসবুক পোস্টে শাপলা প্রতীক এনসিপিকে দেয়া নিয়ে তাদের কোনো আপত্তি নেই বলে উল্লেখ করেন। জাতীয় প্রতীক প্রসঙ্গে সংবিধানে বলা আছে, প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা। তার শীর্ষদেশে পাটগাছের 3টি পরস্পর সংযুক্ত পাতার উভয় পাশে 2টি তারকা। এই 4টি স্বতন্ত্র উপাদানকে একত্রে বাংলাদেশের জাতীয় প্রতীক বলা হয়। নির্বাচন কমিশন আগেই জাতীয় প্রতীকের 2টি উপাদান বিএনপিকে ধানের শীষ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেএসডি-কে তারা প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে। আবার নির্বাচন পরিচালনা বিধিমালায় এবার জাতীয় ফল কাঁঠালকেও প্রতীক হিসেবে বরাদ্দ দিয়েছে ইসি। ঠিক এখানেই নিজেদের পক্ষে যুক্তি দিচ্ছে এনসিপি। যেই নির্বাচন কমিশন স্বেচ্ছাচারী আচরণ করে এই প্রতীকটা দিতে চাচ্ছে না, যেটা আমাদের ন্যায্য পাওনা, কোনো আইনগত বাধা নেই, আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা হবে প্রতীকের পাশাপাশি সমান্তরালভাবে যে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। কোন কোন রুলস বা গাইডলাইনের ভিত্তিতে তারা প্রতীকটা দিবে বা প্রতীকের লিস্টটা কিভাবে বানানো হয়েছে সে বিষয়ে তাদের কোনো নীতিমালা নেই। তো আমরা যখন আইনিভাবে লড়তে যাব, তো যখন কোথাও নীতি নাই, আইন নাই, তাহলে আপনি কিভাবে আইন দিয়ে লড়বেন? আমাদের কর্তব্য হচ্ছে মানুষের অনুভূতিকে আসলে গুরুত্ব দেয়া এবং এটাকে প্রোটেক্ট করা। তো সেই কারণে আমরা আসলে শাপলা কেন্দ্রিক আমাদের হয়তো কিছু কর্মসূচিতে যেতে হবে। দলটির নেতাদের কাছে প্রশ্ন ছিল, আদালতে না গিয়ে রাজপথে কেন তারা সমাধানের পথ খুঁজছেন। তারা যে এখন এই কথা বলছেন যে তাদের তালিকায় শাপলা নেই, আমরা তো এটা আজকেই আবেদন করি নাই। যখন আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম তখনই এটা বলেছি। এরপরে কিন্তু তারা এই তালিকার আপডেট করেছে, তারা চাইলেই এখানে ইনপুট করতে পারতো। আমরা আশা করি যে নির্বাচন কমিশন অত দ্রুত সময়ের মধ্যে এই নিবন্ধন প্রক্রিয়া শেষ করে আমাদের হাতে নিবন্ধন যে আমরা পেয়েছি সেটা তুলে দেবে এবং অবশ্যই সেখানে আমরা শাপলা প্রতীক চাই। আমরা শাপলার ব্যাপারে যেহেতু কমিশন কোনো সুস্পষ্ট আইনি এবং যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছে না, ফলে আমরা আমাদের আগের সিদ্ধান্তে আছি যে শাপলা ছাড়া আমরা হয়তো ইলেকশনে যাব না বা নির্বাচন বা নিবন্ধন নেব না। এ অবস্থায় নির্বাচন কমিশন বলছে এনসিপির শাপলা প্রতীক বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত চূড়ান্ত করবে তারা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিতের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় জামায়াত ইসলামী। তাই বিএনপির জোট নিয়ে তারা চিন্তিত নয় বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জামায়াতের নির্বাচনী ইশতেহার তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন আন্দোলনের শরিকদের নিয়ে জোট গঠন করা হবে বিএনপির তা পরিষ্কার করা উচিত। জুলাই সনদ ঘোষণাপত্র আর বিচার নিয়ে বাকবিতণ্ডার মধ্যেও দেশের রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া। চলছে রাজনৈতিক মিত্র বাড়ানোর প্রতিযোগিতা। সভা, সেমিনার আর সমাবেশে শক্তি প্রদর্শনে জমজমাট রাজনীতির মাঠ। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোট কেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয় কিনা এ নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক পরিমণ্ডলে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দল নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছে বিএনপি। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য ইসলামী দল এবং বেশ কিছু মধ্যপন্থী দল নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত ইসলামী। তফসিল ঘোষণা হলে নির্বাচনী মেরুকরণে এখানে
কোনো আসন সমঝোতা হবে বা কার সাথে কি কতটা হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমরা একসাথে চলছি। আমরা বিএনপি বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ এই মুহূর্তে মনে করি না, আমরা চ্যালেঞ্জ মনে করি নির্বাচনটা নিরপেক্ষ হওয়া। তারা বলছেন যে আন্দোলনে যারা এতদিন আমাদের সাথে ছিলেন আমরা জোট করব, সেই এতদিন মানে কতদিন তারও কিন্তু একটা লিমিট থাকতে হবে। কোন তাদের আন্দোলনের সাথে মাঝে মাঝে বিভিন্ন লোকেরা কিন্তু ছিল, কোন সময় পর্যন্ত এই এতদিনের মধ্যে কাউন্ট হবে সেই সময়সীমা বললে আমরা বুঝতে পারতাম যে ওনারা এর মধ্যে কোন কোন যুগপৎ আন্দোলনের শরীরদেরকে ইনক্লুড করতে চান। প্রশ্নই আসে না। আমরা আগে কখনো বিচলিত হইনি, তো আমরা তো এমন একটা দল কিছুই আমাদেরকে বিচলিত করে না, আমরা শুধু সামনে চলতেই জানি। তিনি জানান, শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে ইশতেহার তৈরি করছে জামায়াত। শিডিউল ঘোষণা হলেই আমরা ইশতেহারটা দেব। আর আমাদের প্রাধান্য থাকছে ফার্স্ট হচ্ছে যে একটা দেশ জাতি নির্মাণের জন্য জাতির শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, অর্থনীতিটাকে চাঙ্গা রাখা যায়, এগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে আমরা সাজাচ্ছি। জামাতের শীর্ষ এই নেতা জানান, সৎ ও যোগ্য নেতৃত্ব নিশ্চিতের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় জামায়াত। রাজনীতিতে লিডারশিপের মধ্যে এই অনেস্টির বড় সংকট, তো সেটা জামাত ইসলামের বিরাট একটা চ্যালেঞ্জ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি গত মধ্যরাতে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে 1175 কিলোমিটার এবং চট্টগ্রাম বন্দর থেকে 1305 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার। দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। মোন্থার প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় তীব্র রোদের সঙ্গে গরম অনুভূত হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে বর্বর নির্যাতনের শিকার ঠাকুরগাঁওয়ের সাদ্দাম হোসেন। পিতা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় নির্যাতন সইতে হয় তাকে। এতে গত 11 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছেন সাদ্দাম। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন সাদ্দামের পরিবার ও প্রতিবেশীরা। একটা কাঁঠালের গাছ ছিল, তাকে এইভাবে বসায় মানে এইভাবে বাঁধে, বিশাল মানে হাতগুলা বাঁধে আছিল, বিশাল ভাবে মানে পা বাঁধা, হাত বাঁধা, মুখে চিৎকার করবে, সে রুমাল বাঁধে দিয়েছে, রুমাল বাঁধে দিয়ে মুখ দিয়ে টেপ দিয়ে বাঁধে রাখছে। ঠাকুরগাঁও সদর উপজেলার ভোলাপুকুর গ্রামের সাদ্দাম হোসেনের উপর চালানো নির্যাতনের চিত্র উঠে আসে প্রতিবেশীদের কথায়। ওই নির্যাতনের পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বর্তমানে 36 বছরের সাদ্দাম হোসেন। ইট দিয়ে মাথায় ডাং দিতেছে, ইটগুলা দিয়ে নখগুলাও তুলে নিচ্ছে প্লাস দিয়ে। দীর্ঘ 11 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক প্রকার ঘরবন্দি দিন কাটছে এই মানুষটির। রাতে মাঝে মাঝে সাদ্দামের চিৎকারে ঘুম ভাঙে প্রতিবেশীদের। সবাই মেম্বার সাহেবকে না পায়ে তার ছেলেকে উঠাই নিয়ে যায়, আওয়ামী লীগের লোকজন দিয়ে নিয়ে যায়, তার চাটালে বেধড়ক মারপিট করে। কি আর বলবো, ঝুলাই দিয়ে মারতেছে। সাদ্দামের বাবা জানান, বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় 2014 সালে একাধিক রাজনৈতিক মামলা হয় তার বিরুদ্ধে। সে সময় পালিয়ে বেড়াতে হতো তাকে। এক পর্যায়ে তাকে না পেয়ে বাড়ি থেকে সন্তানকে তুলে নিয়ে যান আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুল সুবহান। এরপর বাড়ির পাশে গাছে বেঁধে চলে নির্যাতন। আমি বিএনপি করতাম, আমাকে না পেয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যায় সুবহান বিটিআর এবং ওর ছেলে পেলে নিয়ে যায়, সারাদিন ওখানে মারপিট করে ঝুলাই রাখে। বর্তমান প্রচলিত আইনে আমি এটার বিচারের দাবি করছি। অভিযুক্ত আব্দুল সুবহান 2024-এর 5 আগস্টের পর থেকে পলাতক। তবে স্বামীর বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেন তার স্ত্রী। আমার সন্তান আছে দেশে বাইরে গেছে কেন? ওখানে লেখাপড়া করে। আপনার স্বামী কি করে ওখানে? আমার স্বামী ঢাকায়। গত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে চালানো অসংখ্য বর্বরতার একটি উদাহরণ এই সাদ্দাম। ক্ষতিগ্রস্তদের প্রত্যাশা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের মুখোমুখি করা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজা উপত্যকা ক্রমেই সংকুচিত হচ্ছে। ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখার নামে বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করছে।
ফিলিস্তিনিদের এই সীমারেখা অতিক্রম করা নিষেধ, ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও তাদের যাতায়াত সীমাবদ্ধ হয়ে পড়েছে। এতে গাজার অর্ধেকেরও বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার এক লিখিত ঘোষণায় 89 বছর বয়সী আব্বাস জানান, তিনি যদি দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ। খেলার খবর, 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে সাউথ আফ্রিকার। রাওয়ালপিন্ডিতে খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। গেল মাসে এশিয়া কাপ টি-20 টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি পাকিস্তান। এবার ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-20 ফরম্যাটে খেলতে নামছে মেন ইন ব্লুজ। এই সিরিজ দিয়ে প্রায় 11 মাস পর টি-20 দলে ফিরছেন অভিজ্ঞ ব্যাটার ও সাবেক পাক অধিনায়ক বাবর আজম। এদিকে টি-20তে বাজে সময় পার করছে গেল বিশ্বকাপের রানার্স আপ প্রোটিয়া দল। সবশেষ 4 সিরিজের 3টিতেই হেরেছে তারা। টি-20তে মুখোমুখি লড়াইয়ে সমান অবস্থায় আছে পাকিস্তান, সাউথ আফ্রিকা। 24 বারের দেখায় সমান 12টি করে ম্যাচ জিতেছে দুই দল। দলের টানা বাজে পারফরমেন্সের জেরে চাকরি হারালেন ইউভেন্টাসের প্রধান কোচ ইগোর টুডোর। সোমবার এক বিবৃতিতে 43 বছর বয়সী টুডোরকে সরিয়ে দেওয়ার কথা জানায় সিরিয়ার রেকর্ড চ্যাম্পিয়নরা। ক্রোয়াট কোচ টুডোর চলতি বছরের মার্চে তিয়াগো মোত্তার স্থলাভিষিক্ত হন। 2006-07 মৌসুমে দিদিয়ের দেশমের পর তিনিই ছিলেন ইউভেন্টাসের প্রথম বিদেশি কোচ। তার কোচিংয়ে গত মৌসুমে 4 নম্বরে থেকে সিরিয়া শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পায় জুভারা। চলতি মৌসুমের শুরুটাও বেশ ভালো ছিল তাদের, তবে প্রথম 3 ম্যাচ পর পথ হারিয়ে ফেলে ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 8 ম্যাচে তারা জয়ের মুখ দেখেনি। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। প্রথমেই হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো রেলের মতো বড় প্রকল্প চালুর আগে তৃতীয় পক্ষ দিয়ে নিরাপত্তা নিরীক্ষা জরুরি বলে মনে করেন দুই বিশেষজ্ঞ। কারণ শনাক্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহত হয় গত রোববার এবং এরপরই গঠন করা হয় তদন্ত কমিটি। আগামী সংসদ সংবিধান সংস্কার করবে 9 মাসে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আজ সরকারের কাছে সুপারিশ দেবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম আদেশ জারি, এরপর গণভোট। আদেশের নাম হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। আদেশের ভিত্তি হবে গণ অভ্যুত্থান। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক নেতারা তাদের বক্তব্য দিয়েছেন। দৈনিক সমকাল, থুতু থেকে আগুন। সাভারের আশুলিয়ায় রাতভর ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। সিটি ইউনিভার্সিটি লন্ডভন্ড, আহত শতাধিক, 13 গাড়ি পুড়ে কঙ্কাল। উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার কক্ষ ভাঙচুর, নথিপত্র লুট। ড্যাফোডিল শিক্ষার্থীদের মেসে হামলা। একই শিরোনাম করেছে জুলাই জাতীয় সনদ নিয়ে সংস্কার পাশ না করলে সংস্কার হবে স্বয়ংক্রিয়ভাবে। ভৈরব ভয়ঙ্কর। ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এতে কমপক্ষে 20 যাত্রী আহত হয়, 7 ট্রেনের শিডিউল বিপর্যয়। দৈনিক কালের কণ্ঠ, ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি। অর্থনীতির বেশিরভাগ সূচকই নেতিবাচক। ব্যবসার পথের কাটা, ডলারের উচ্চ দর, উচ্চ সুদের হার। এখনও 8% বেশি মূল্যস্ফীতিতে কমছে চাহিদা ও ভোগ ব্যয়। অন্তহীন গুজবে বাড়ছে বিভ্রান্তি। রাজনৈতিক দল, সরকার ও সেনাবাহিনীকে ঘিরে বেশি অপতথ্য। এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে নির্বাচন কমিশন উদ্বিগ্ন। কমিশনের ফ্যাক্ট চেকিং সেল 24 ঘন্টা কাজ করবে। ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান। চোখ বুলিয়ে নিতে চায় বাংলাদেশ প্রতিদিনে। বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি। নির্বাচনী প্রস্তুতি শেষের পথে, ভোট কেন্দ্র 42,761। সরকারের কাঁধে 3 সিদ্ধান্ত, আদেশ, গণভোট ও নোট অফ ডিসেন্ট। জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত সুপারিশ জমা আজ।
দৈনিক যুগান্তর, ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা, উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে তলব করে দায় সেরেছে দুদক। একসঙ্গে শুরু হওয়া সাবেক কয়েক মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শেষে মামলা। এটি কোনোভাবেই কাম্য নয়। এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমন্ত্রণ রইল পরের আয়োজনে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।